আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো, সুস্থ আছো। তো স্টুডেন্টস, আমরা চলতরিতের লাস্ট লেকচারে আমি তোমাদের কারশফ রিলেটেড কিছু ডিফিকাল্ট ম্যাথ সলভ করিয়ে দিয়েছিলাম লাস্ট কয়েকটা লেকচারে। তো আজকে আমরা এই চ্যাপ্টারের সেকেন্ড লাস্ট টপিকস আমাদের চলে এসেছে, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। ঠিক আছে, বা প্রিন্সিপাল অফ হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজের নীতি, এই টপিক্সটা নিয়ে আজকে আমরা এই লেকচারটা পড়ব। তো স্টুডেন্টস, এই হুইটস্টোন ব্রিজটা তোমরা তোমাদের বই খুললে দেখবা এটা নিয়ে খুব ভালো একটা আর্টিকেল আছে, প্রত্যেকটা বইয়েই আছে। আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের যে কয়টা বই আছে, এবং চলতরিক চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এবং এখান থেকে প্রায় প্রতি বছরই তোমার অ্যাডমিশনে কোশ্চেন বলো বা বোর্ডে বলো আসবেই, আসার মতো কোশ্চেন হয়। ব্রিজটা খুবই ইজি একটা বিষয়, আর এটা তোমরা প্র্যাকটিক্যাল যখন করবা, যখন তোমরা পোস্ট অফিস বক্স দিয়ে অজানা তারের রোধ নির্ণয় করবা, তখনও বেসিক্যালি তোমরা এই হুইটস্টোন ব্রিজ নিয়েই কাজ করবা। আচ্ছা, হুইটস্টোন ব্রিজটা কি, এটা কেন ব্যবহার করা হয়? আগে এটার ব্যবহারটা বলি। হুইটস্টোন ব্রিজটা আমরা মূলত ব্যবহার করি তোমার খুব সামান্য মানের বা মধ্যমানের কোনো রোধ, দেখা গেলো ধরো একটা তার রোধ আমি জানি না, কিন্তু ওই তারের রোধটা হতে পারে ধরো 1 থেকে 1000 ওহম। তো ওই 1 থেকে 1000 ওহম রোধের যেই এর মধ্যে কোন মানটা হবে, সেটা আমরা এই হুইটস্টোন ব্রিজে দিয়ে আমরা এটা নির্ণয় করতে পারি। হুইটস্টোন ব্রিজের 4টা আর্ম থাকে বা 4টা বাহু থাকে, এই 4টা বাহু দিয়ে আমরা নির্ণয় করতে পারি। সেটা আমরা দেখবো, আমরা যখন ম্যাথ করবো করবো, আগে আমাদের ব্রিজটা সম্পর্কে আমরা একটা পরিচিত হই। দেখো কাকে বলে। 4টি রোধ পরপর শ্রেণীবদ্ধভাবে যদি এমনভাবে সাজানো হয়, শ্রেণীবদ্ধভাবে সাজানো আমরা বুঝি পরপর আসবে, একটা শেষ আরেকটা শুরু, একটা শেষ আরেকটা শুরু। তো যদি এমনভাবে সাজানো হয় যে প্রথমটির প্রথম প্রান্তের সাথে শেষটির শেষ প্রান্ত, দেখো স্টুডেন্টস, এই যে এখানে এটা হচ্ছে পি একটা রোধ, এই রোধটার মান হচ্ছে পি। এটা হচ্ছে এই পি এর প্রথম বা আদি বিন্দু তোমার এ, আর তারপরে দেখো পির পরে কিউ, কিউর পরে তোমার এস, এর পরে হচ্ছে আর। এই আর এর শুরু বিন্দু ডি, আর এর শেষ বিন্দু আবার দেখো এই যে পি যেখানে শুরু, মানে প্রথম রোধ যেখানে শুরু, চতুর্থ রোধ আর সেখানে শেষ। অর্থাৎ আমার সংজ্ঞার সাথে মিলল কিনা, প্রথমটির প্রথম প্রান্তের সাথে শেষটির শেষ প্রান্ত মিলে একটি বদ্ধ বর্তনী তৈরি হয়। দেখো এখানে একটা বদ্ধ বর্তনী কমপ্লিট হয়েছে, ক্লোজড সার্কিট। এবং যে কোনো দুটির রোধের সংযোগস্থল, তো দেখো এখানে পি আর কিউ আর এস 4টা রোধ আছে। পি আর রোধ এখানে সংযুক্ত হয়েছে এ বিন্দুতে, কিউ আর এস এই দুইটা রোধ এখানে সংযুক্ত হয়েছে সি বিন্দুতে। তাহলে এখানে বলতেছি এবং যে কোনো দুটি রোধের সংযোগস্থল ও অপর দুটি রোধের সংযোগস্থলের মধ্যে একটি কোষ। তো আমরা পি আর আর এর সংযোগস্থল এ, কিউ আর এস এর সংযোগস্থল সি, দেখো আমরা এদের মধ্যে একটা কোষ সংযুক্ত করি। দেখো এই যে আমরা এদের মধ্যে একটা কোষ সংযুক্ত করে দিলাম। এই যে পি আর আর এ বিন্দুতে এ দুইটা রোধের সংযোগস্থল, আর কিউ আর এস বাকি দুইটা রোধের সংযোগস্থল। এই যে এই অনুযায়ী যে অপর দুটি রোধের সংযোগস্থলের মধ্যে একটি কোষ, এ অন্য দুটি সংযোগস্থল কিন্তু আরও দুইটা আছে। যে পি আর কিউ এখানে সংযুক্ত হয়েছে বি বিন্দুতে, আর আর এস এখানে সংযুক্ত হয়েছে ডি বিন্দু। তাহলে সংযোগস্থল কিন্তু আরও দুইটা আছে। ওই দুইটা সংযোগস্থলের মধ্যে কি সংযুক্ত হবে,
গ্যালভানোমিটার যুক্ত থাকে, তাহলে সেই বর্তনীকে হুইটস্টোন ব্রিজ বলবো আমরা। তো দেখো আমরা এখন এখানে যদি একটা গ্যালভানোমিটার এই দুইটার মধ্যে আমরা সংযুক্ত করে দিলাম, তখন তাহলে আমাদের এইটা হয়ে গেল একটা হুইটস্টোন ব্রিজ। আচ্ছা, তো এখন দেখো স্টুডেন্টস, এই ব্রিজটা কিভাবে আমাদের এখানে সার্কিট বা কারেন্টের ডিরেকশনগুলো কিভাবে কি হবে। আমার এই কোষের মান ধরো তুমি ই, ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তো পজিটিভ থেকে তোমার কি হবে, কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট যেটা, সেটা তোমার আসলো আই। এই আই এসে তোমার দেখো এখানে সে কয়টা পাথ পাচ্ছে, পি আর কিউ আর এর দিকে দুইটা পাথ পাচ্ছে। তো ধরো তোমার এই পাথে কারেন্ট গেল I1 আর এই পাথে কারেন্ট গেল I2। ক্লিয়ার? তারপরে ধরো এই I1 কারেন্টটা এখানে আসলো কোন পয়েন্টে, বি পয়েন্টে। এই বি পয়েন্টে এসে I1 কারেন্টটা তোমার এইখানে চলে গেছে IG নামে, যেটা আমরা গ্যালভানোমিটার কারেন্ট নাম দিলাম, আর এইখানে চলে গেল তোমার I3 নামে। ঠিক আছে? আর এখান থেকে যে IG কারেন্টটা আসতেছে, এখান থেকে যে I2 কারেন্টটা আসতেছে, এই দুইটা কারেন্ট একত্রে অ্যাড হয়ে এইখানে তোমার I4 নামে চলে গেল। এই I3 আর I4 আবার তোমার এখান থেকে I নামে ব্যাক করলো। তো এই হচ্ছে আমাদের সার্কিটটাতে কারেন্টের ডিরেকশন আমরা দিলাম। এখন তোমরা হুইটস্টোন ব্রিজের যে বেসিক যে কনসেপ্টটা, এটা তোমরা বুঝতে পারলা। তাহলে আবারও দেখো হুইটস্টোন ব্রিজ কি, যদি এক্সামে আসে তোমাকে এই সংজ্ঞাটা লিখতে হবে যে 4টা রোধ পরপর সাজাবো, এমনভাবে সাজাবো যেন প্রথমটার প্রথম প্রান্তের সাথে শেষটার শেষ প্রান্ত কানেক্টেড হয়ে একটা বদ্ধ বর্তনী হবে, এবং যে কোনো দুটি রোধের সংযোগস্থলে এবং অপর দুটি রোধের সংযোগস্থলে একটি কোষ, এবং বাকি যে সংযোগস্থল থাকবে তার মধ্যে একটা গ্যালভানোমিটার কানেক্টেড হলে সেই ব্রিজটাকে আমরা বলবো হুইটস্টোন ব্রিজ। এটা বিজ্ঞানী হুইটস্টোনের নাম অনুসারে। আচ্ছা, এখন দেখো স্টুডেন্টস, আমরা এই হুইটস্টোন ব্রিজে যে কিভাবে কাজ করানো হয়, এটা আমরা এখন জিনিসটা খেয়াল করব। একটা হুইটস্টোন ব্রিজকে যখন আমরা কাজ করি, তখন আমাদেরকে যে জিনিসটা বোঝা লাগে বা যে জিনিসটা আমরা চেক করি, সেটা হচ্ছে যে ব্রিজটি সাম্যাবস্থায় আছে কিনা, এইটা আমাদেরকে চেক করতে হয় যে আমরা যেই ব্রিজটা নিয়ে কাজ করব, হুইটস্টোন ব্রিজটা, এটা সাম্যাবস্থায় আছে কিনা। সাম্যাবস্থায় আছে কিনা তার শর্ত আমাদের জানতে হবে। সাম্যাবস্থার শর্ত শর্ত হচ্ছে আইজি বা গ্যালভানোমিটার প্রবাহ শূন্য হবে। এটা হচ্ছে সাম্যাবস্থার শর্ত। দেখো তুমি এখানে সার্কিটটা যদি তুমি আবার খেয়াল করো শিক্ষার্থীরা, আমার এখান থেকে কোষের পজিটিভ প্রান্ত থেকে যেই কারেন্টটা আসলো, সেই কারেন্টটা এসে এখানে I1, এখানে I2 নামে দুই ভাগে ভাগ হয়ে গেছে। এই I1 কারেন্টটা যখন এখানে বি বিন্দুতে আসছে, এই I1-এর একটা অংশ কি তোমার IG কোথা দিয়ে চলে গেছে, গ্যালভানোমিটার দিয়ে, আর বাকি অংশ I3 নামে এখানে চলে গেছে, আর এই IG আর I2 মিলে এখানে I4 নামে গেছে। আচ্ছা, এখন সাম্যাবস্থার শর্ত হচ্ছে IG যেটা, এটা 0 হবে।
জিরো হওয়া মানে কি, এই গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। এটা হচ্ছে এই হুইটস্টোন ব্রিজের ব্যালেন্সড কন্ডিশন, সাম্যাবস্থা, বা আর অন্য একটা ভাষায় বলা হয় নিষ্পন্দ অবস্থার মূল শর্ত। আচ্ছা, এখন যদি গ্যালভানোমিটার কারেন্ট জিরো হয়, দেখো আইজি, এটা জিরো হওয়া মানে কি স্টুডেন্টস? মানে হচ্ছে বি বিন্দু থেকে ডি বিন্দুতে কোনো কারেন্ট যাবে না। আবারও বুঝো, এই যে গ্যালভানোমিটার কারেন্ট আইজি, এটা জিরো হওয়ার কারণ কি? এটা জিরো হওয়ার কারণ হচ্ছে বি বিন্দু থেকে ডি বিন্দুতে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। যদি তড়িৎ প্রবাহিত হতো, যদি বি থেকে ডিতে তড়িৎ প্রবাহিত হতো, তাহলে তো তুমি গ্যালভানোমিটার কারেন্ট তুমি পেতাই। তো অর্থাৎ এই শর্তটা তুমি এভাবেও বলতে পারো যে গ্যালভানোমিটার কারেন্ট শূন্য হবে, অথবা কারেন্ট শূন্য হওয়ার শর্ত কি? এই বি বিন্দু আর এই ডি বিন্দুর মধ্যে কোনো বিভব পার্থক্য নেই। সোজা হিসাব, যদি বি বিন্দু আর ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য থাকে, তখনই একমাত্র কারেন্ট যে প্রবাহিত হবে। যেহেতু বি বিন্দু আর ডি বিন্দুর মধ্যে এই জায়গাটাতে কোনো তড়িৎ মানে বিভব পার্থক্য নেই, অর্থাৎ আইজি শূন্য হয়ে গেছে। তাহলে তুমি এখানে বলতে পারো অথবা গ্যালভানোমিটার এর দুই প্রান্তের বিভব শূন্য হবে। তো এটা 1 নম্বর কন্ডিশন দিতে পারো, এটা তুমি 2 নম্বর কন্ডিশন দিতে পারো। বেসিক্যালি এখানে 1 আর 2 আলাদা না, যে 1 হলে তো 2 অটোমেটিক হবে, বা 2 হলে 1 অটোমেটিক হবে। আচ্ছা, এখন আসো আমরা শিক্ষার্থীরা ক্যালকুলেশন করি। আমরা ক্যালকুলেশনটা কিভাবে করতে পারবো? দেখো, আমরা যদি এখানে কারশফের সূত্র অ্যাপ্লাই করি, ঠিক আছে, যদি আমরা কারশফের সূত্র অ্যাপ্লাই করি, দেখো কি হয়। বি বিন্দুতে যদি আমরা কারশফের কারেন্ট সূত্র অ্যাপ্লাই করি, আমাদের মনে আছে আমরা কেসিএল আর কেভিএল কোথায় অ্যাপ্লাই করি? বিন্দুতে অ্যাপ্লাই করি কি? কেসিএল, ঠিক আছে, মনে আছে? বিন্দু কেসিএল, আর বদ্ধ বর্তনী কেভিএল। আশা করি তোমাদের এটা মনে আছে, এগুলো ভোলা যাবে না কিন্তু, এগুলো কিন্তু বেসিক। তাহলে আমরা বি বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করি। দেখো, বি বিন্দুতে তুমি যদি কেসিএল অ্যাপ্লাই করো, তাহলে বি বিন্দুতে দেখো ইনকামিং কারেন্ট কি কি? I1, আর আউটগোয়িং কারেন্ট কি কি? IG অ্যান্ড I3। মানে বি বিন্দুতে কারেন্ট আসতেছে I1, যাচ্ছে IG আর I3। তাহলে I1 মাইনাস IG মাইনাস I3 ইজ ইকুয়াল টু 0। অতএব I1 ইজ ইকুয়াল টু I3 প্লাস IG। এটাকে তুমি 1 নং সমীকরণ দাও। এবার শিক্ষার্থীরা তুমি ডি বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করো। দেখো, ডি বিন্দুতে যদি কেসিএল অ্যাপ্লাই করো, ডি বিন্দুতে কারেন্ট আসতেছে কি কি? I2 অ্যান্ড IG, যাচ্ছে কি? I4। তাহলে ইনকামিং কারেন্ট I2 প্লাস IG, যাচ্ছে I4, সেটা মাইনাস। তাহলে I2 ইজ ইকুয়াল টু I4 মাইনাস IG। এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা ABDA, এই যে লুপ ABDA, আমরা এখানে দেখো
এই লুপে আমরা এখন কেভিএল অ্যাপ্লাই করি। ঠিক আছে, এ বি ডি এ লুপে। আবার এ বি ডি এ লুপে কেভিএল যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা প্রথমে কোথায় যাব? এ থেকে বিতে। এ থেকে বিতে রোধ কি? পি। কারেন্ট কি? I1। তাহলে I1 পি। তারপরে কোথায় যাব? বি থেকে ডি। বি থেকে ডিতে কারেন্ট কি স্টুডেন্টস? আইজি। রোধ কত? জি। তাহলে প্লাস আইজি জি। তারপরে কোথায় যাব? ডি থেকে এতে। ডি থেকে যদি এতে আসি, তাহলে আমি যাচ্ছি ডি থেকে এতে, কারেন্ট আসতেছে এ থেকে ডিতে না, তাহলে মাইনাস হবে। তাহলে মাইনাস I2 আর। লুপ কমপ্লিট। টোটাল যোগফল কী পাবো স্টুডেন্টস? 0 পাবো। তাহলে দেখো I1 পি সমান সমান I2 আর প্লাস আইজি জি। এটা হচ্ছে ইকুয়েশন 3। তারপরে এখন তুমি এই লুপটাতে আসো। তোমার এই যে এই লুপটাতে, যেটা হচ্ছে BCDB, এই লুপটাতে তুমি যদি আসো, দেখো তো তুমি কি পাও? BCDB। ঠিক আছে, এই লুপে যদি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো? বি থেকে সিতে কারেন্ট কত? I3। রোধ কত? কিউ। তাহলে I3 কিউ। তারপরে সি থেকে ডিতে আসলে, আমি আসতেছি দেখো স্টুডেন্ট সি থেকে ডিতে, কারেন্ট যাচ্ছে ডি থেকে সিতে, তাহলে মাইনাস হবে। তাহলে মাইনাস I4S। তারপরে দেখো ডি থেকে বি, যদি ডি থেকে বিতে যাই, কারেন্ট কি? আইজি। রোধ কত? জি। লুপের ডিরেকশন ডি থেকে বিতে, কারেন্ট আসতেছে বি থেকে ডিতে, তাহলে মাইনাস হবে। তাহলে মাইনাস আইজি জি সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব I3Q ইজ ইকুয়াল টু I4S প্লাস আইজি জি। এটা হচ্ছে ইকুয়েশন 4। আচ্ছা, তো দেখো স্টুডেন্টস, আমরা আমাদের 4টা ইকুয়েশন পেয়ে গেছি। প্রথম ইকুয়েশন I1 ইজ ইকুয়াল টু I3 প্লাস আইজি। সেকেন্ড ইকুয়েশন I2 ইজ ইকুয়াল টু I4 মাইনাস আইজি। থার্ড ইকুয়েশন I1P ইজ ইকুয়াল টু I2R প্লাস IgG। ফোর্থ ইকুয়েশন I3Q I4S প্লাস IgG। আননোনস কয়টা? I1 I2 I3 I4 IG। ইকুয়েশন কয়টা? মানে অজানা রাশি কিন্তু 5টা, আর সমীকরণ কয়টা? সমীকরণ তোমার 4টা। তাহলে সলভ করা যাবে? যাবে না। তো তোমার টেনশনের কারণ নেই। আমাদের শর্ত কি স্টুডেন্ট? সাম্যাবস্থার শর্ত কি? আইজি কি হবে? 0 হবে। তো আমরা এখন বলতে পারি সাম্যাবস্থায় আইজি সমান সমান 0 অ্যাম্পিয়ার। তাহলে যেহেতু আইজি যেটা, এটা যেহেতু তোমার 0 অ্যাম্পিয়ার হয়ে গেছে, তাহলে তুমি এখান থেকে কি বলতে পারো? I1 সমান সমান কি? দেখো এই যে 1 নম্বর যে সমীকরণটা, তাহলে I1 সমান সমান কি হবে? I3। তাহলে 1 নং থেকে বলতে পারতেছো I1 সমান সমান I3। তারপর দেখো তুমি 2 নম্বর থেকে কি বলতে পারবা? I2 সমান সমান I4। এটা তুমি বলতে পারবা 2 নং থেকে। তুমি 3 নং থেকে কি বলতে পারবা শিক্ষার্থীরা? I1P সমান সমান I2R, আর IG তো 0ই, তাহলে 0-র সাথে যাই গুণ হয়
জিরো হয়ে যাবে। তাহলে I1P সমান সমান I2R। আর 4 নং সমীকরণ থেকে তুমি কি বলতে পারবা, এই যে আমাদের যে 4 নং সমীকরণ, এখানেও তো IG 0, তাহলে I3Q সমান সমান I4S। আচ্ছা, এখন দেখো, এখন আমরা এটাকে ধরি ইকুয়েশন A, এটা ইকুয়েশন B, এটা ইকুয়েশন C, এটা ইকুয়েশন D। আমরা একটা কাজ করি, আমরা C ডিভাইডেড বাই দিই D, আমরা C কে D দিয়ে ভাগ দিয়ে দিই। তাহলে আমরা কি বলতে পারবো, I1P তার নিচে কি আসবে, I3Q সমান সমান I2R তার নিচে কি আসবে, I4S। আচ্ছা, এখন দেখো I1 সমান সমান কি, I3, তাহলে আমরা I1 এর জায়গায় I3 লিখতে পারি, I3P বাই I3Q। I2 এর জায়গায় কি লিখতে পারি, I4, তাহলে এখানে I2 এর জায়গায় I4 লিখে দিই। তাহলে দেখো এখানে তোমার I3 কাটাকাটি যায়, এখানে I4 ক্যান্সেল হয়ে যায়। তাহলে শিক্ষার্থীরা তোমার বেসিক্যালি ফাইনালি তখন থাকে কি, অতএব P/Q ইজ ইকুয়াল টু R/S। তো তুমি একটু যদি সার্কিটটা আবার খেয়াল করো, যে আমাদের হুইটেস্টোন ব্রিজের যে সার্কিটটা তুমি যদি আবার খেয়াল করো শিক্ষার্থীরা, পি কি ছিল, প্রথম রোধ, কিউ কি, পি এর পরে সিরিয়ালে আসছে দ্বিতীয় রোধ, তাহলে প্রথম রোধ বাই দ্বিতীয় রোধ, এদের একটা অনুপাত না, P/Q একটা অনুপাত না, হ্যাঁ। তারপরে তোমার এই যে আর কি, চতুর্থ রোধ, এস কি, তৃতীয় রোধ। তো চতুর্থ রোধ আর তৃতীয় রোধের অনুপাতটা তোমার সমান হবে, যে P/Q সমান সমান R/S। এটা কখন পেলাম, আমরা পেলাম যখন সাম্যাবস্থায়, অর্থাৎ এই হুইটেস্টোন ব্রিজটা যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে P/Q এর অনুপাত আর R/S এর অনুপাত সবসময় সমান হবে। তাহলে এখন তুমি অর্থাৎ বলতে পারো যে ইহাই হুইটেস্টোন ব্রিজ নীতি। তো শিক্ষার্থীরা এই পর্যন্তই আমাদের আজকের লেকচারটা থাকলো। আমি নেক্সট লেকচারে তোমাদেরকে হুইটেস্টোন ব্রিজের কিছু ম্যাথমেটিক্স দেখাবো, তখন তোমাদের জিনিসটা আরও ভালো লাগবে, আরও তোমাদের মজা লাগবে। তো সেই পর্যন্ত ভালো থাক, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।